ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর কোষিদিকি 3-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ নামে শেখাবো। তোমরা পুরো ভিডিও ভালো দেখবে, তবে কিন্তু সহজে বুঝতে পারবে। দেখো, এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে ছক পূরণ করি। এই ছকটি দেখো কীভাবে পূরণ করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি খাতায়। এখানে 4টি সংখ্যা দেওয়া আছে। দেখবো এই 4টি সংখ্যা সমানুপাতি যদি হয় তো সমানুপাতি ঘরে বসাবো, আর যদি সমানুপাতি না হয় সমানুপাতি নয় ঘরে বসাবো। দেখো কীভাবে করতে হবে, তোমার মন দিয়ে বোঝো। দেখো, আমি ছকটি কিন্তু খাতায় করে নিয়েছি। এবার তোমাদের আমি বোঝাবো 4টি সংখ্যা সমানুপাতি আছে কি সমানুপাতি নয়। তো 4টি সংখ্যার মধ্যে দেখো, এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। আমরা কি জানি যে প্রথম পদ, চতুর্থ পদ আর দ্বিতীয় পদ আর তৃতীয় পদ গুণফল হচ্ছে সমান। যদি সমান হয় সমানুপাতি হবে, আর যদি সমান না হয় সমানুপাতি নয় লিখব। তো দেখো, আমি এখানে করে নিচ্ছি যে প্রথম পদ 8, চতুর্থ পদ হচ্ছে 20 সমান দ্বিতীয় পদ 10 আর এখানে হচ্ছে তৃতীয় পদ 16। বা দেখো 8 দুগুণে 16, 160 পাচ্ছি সমান এখানে পেয়েছি 16 10 160। দেখো দুই দিকে সমান হয়ে যাচ্ছে, তাই এটা হচ্ছে সমানুপাতি। আমি সমানুপাতি ঘরে এটা লিখে নেব 8, 10, 16, 20। ঠিক আছে। এরপরে দেখো এখানে আছে প্রথম পদ 25, চতুর্থ পদ হচ্ছে 15 সমান দ্বিতীয় পদ হচ্ছে 30 আর তৃতীয় পদ হচ্ছে 12। এখানে দেখো এটি আমি গুণ করে নেব। 25 আর 15 গুণ করে আমরা পেয়ে যাব 375, আর এটি গুণ করে দেখো 3 12 36, এটা 0 360 পাচ্ছি। দেখো দুই দিকের আমরা অংশ সমান পাচ্ছি না, অসমান পাচ্ছি, তাই এটা হয়ে যাবে সমানুপাতি 9। তো সমানুপাতি 9 ঘরে আমি বসিয়ে নেব 25, 30, 12, 15। ঠিক আছে। এরপরে দেখো এখানে আছে প্রথম পদ 5, চতুর্থ পদ 35, দ্বিতীয় পদ 7 আর তৃতীয় পদ হচ্ছে 25। তো এখানে দেখো আমি এটি গুণ করে নেব 35 আর 5, 5 5 25, 2 থাকে, 3 5 15, 15 আর 2 হয়েছে 17, 175 পাচ্ছি। এখানে দেখো যে 25 7, 5 7 35, 3 থাকে, 7 2 14, 14 3 17, দুই দিকের অংশ সমান পেয়ে যাচ্ছি, তাই এটা হবে সমানুপাতি। লিখে নেব সমানুপাতি ঘরে 5, 7, 25, 35। এরপরে দেখো এখানে সংখ্যা 4টি হচ্ছে। এখানে প্রথম পদ 4, ঠিক আছে, চতুর্থ পদ 18 সমান দ্বিতীয় পদ 10 গুণিত তৃতীয় পদ হচ্ছে 30। এখানে দেখো 4 18 আমি গুণ করে বসিয়ে নেব 4 32, 3 থাকে, 4 1 4, 4 3 হয়েছে 7 72। এবার দেখো সমান এখানে হয়েছে 3 10 30 আর 0 মানে 300 পাচ্ছি। তো দেখো দুই দিকে রং সমান পাচ্ছি না, অসমান পাচ্ছি, তাই এটা হবে সমানুপাতি 9 ঘরে বসিয়ে নেব 4, 10, 30, 18। এরপরে দেখো আছে যে প্রথম পদ 5, চতুর্থ পদ হচ্ছে 20, দ্বিতীয় পদ 10, তৃতীয় পদ হচ্ছে 16। বা দেখো 5 20 হচ্ছে 100 সমান 16 10 হয়েছে 160। দুই দিকের অংশ সমান পাচ্ছি না, অসমান পাচ্ছি, তো এটা আমি সমানুপাতি 9 ঘরে বসিয়ে নেব 5, 10, 16, 20। এরপরে দেখো আছে প্রথম পদ 9 গুণিত চতুর্থ পদ, দ্বিতীয় পদ 15 গুণিত
তৃতীয় পদ হচ্ছে 18। এখন দেখো আমি গুণ করে নেব। দেখো বা 3 9 27 মানে 270 পাচ্ছি। আর এখানে দেখো 15 18 গুণ করে কিন্তু আমরা পেয়ে যাব 270। দ্বিতীয় অংশ আমরা সমান পাচ্ছি, তো এটা হবে সমানুপাতি। লিখে নেব 9, 15, 18, 30। বুঝতে পারলে? এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে 8 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে। হিসেব করে দেখি 10 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে। এইরকম অঙ্ক তোমাদের আমি শিখিয়েছি নিজে করি 3.5-এ। তোমরা যদি না দেখে থাকো সেই ভিডিওটি প্রথমে তোমরা দেখে নেবে। এখানে দেখো কীভাবে করতে হবে, আবার তোমাদের আমি সুন্দরভাবে শেখাচ্ছি, বোঝো। এখানে আমাদের বের করতে বলা হয়েছে কত দিনে করতে পারবে, মানে সময় বের করতে বলা হয়েছে। তো দেখো আমি প্রথমে সমস্যাটা সাজিয়ে নেব। লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো, বের করতে বলা হয়েছে সময়। তো সময় আমরা এদিকে লিখব, ডান দিকে সময়টা লিখব দিন হিসাবে। আর প্রসঙ্গে দেওয়া আছে লোক সংখ্যা, তো এদিকে লিখব লোক সংখ্যা, এটা লিখব আমরা জন হিসাবে। তো দেখো প্রশ্ন দেওয়া আছে যে 8 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে। কাজটা কিন্তু নির্দিষ্ট আছে, ঠিক আছে। এবার 10 জন লোক ওই নির্দিষ্ট কাজটি করতে কতদিন সময় নেবে। এখানে দেখো যে লোক বেড়ে গেল। লোক যদি বেড়ে যায়, একটি কাজ, ধরো একটি বাড়ি সারানোর কাজ 8 জন লোক 15 দিনে করতে পারে। এবার লোক বাড়িয়ে দিলাম আমি, তো তাড়াতাড়ি করে কাজটা শেষ করতে পারবে। তো এদিকে বাড়ছে আর এদিকে কমছে, তাই এটা হবে ব্যস্ত সমানুপাতি। লিখব লোক সংখ্যা বাড়লে লোক সংখ্যা বাড়লে সময় কম লাগবে। অর্থাৎ লোক সংখ্যা ও সময় ব্যস্ত সমানুপাতে আছে। এখন দেখো আমি সাজিয়ে নেব। অতএব ব্যস্ত সমানুপাত বলা হয়েছে। তোমরা কি করতে পারো, যে প্রথমে উল্টে লিখবে কিংবা পরে উল্টে লিখবে। যে কোনো সময় তোমাদের কিন্তু যে কোনো একটি সময় কিন্তু তোমাদের উল্টে লিখতে হবে। ধরো আমি প্রথমে উল্টে লিখে নিচ্ছি, তো প্রথমে 10 লিখে নিচ্ছি, আমি উল্টে দিলাম, আর ইস্টু এখানে 8 দিলাম। এবার এখানে আমি করব সমানুপাত, এটা উল্টাবো না, এবার 15 এখানে প্রশ্ন চিহ্ন। তো দেখো বা প্রথম পদ, আর এটা কি হচ্ছে চতুর্থ পদ। তো লিখব যে প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত এখানে হচ্ছে তৃতীয় পদ। ঠিক আছে, এটা আমরা লিখে দিলাম। বা আমরা এই প্রশ্ন চিহ্নের অ্যান্সারটি বের করব। প্রশ্ন চিহ্ন দিলাম, এখানে 8 গুণিত 15 আছে। 10টা এখানে গুণ হয়েছিল, ভাগ হয়ে চলে আসবে সমানের এই পারে 10। এখন দেখো কাটাকুটি করব। এটা যাচ্ছে 5 দিয়ে, এটা যাচ্ছে 5 দিয়ে, 3 5 15, এটা হচ্ছে 5 দিয়ে 10। এখন দেখো 8কে 2 দিয়ে ভাগ করা আছে, 4 2 8 সমান দেখো এখানে পাচ্ছি আমরা 3 4 12। ঠিক আছে, 12 পাচ্ছি। তো প্রশ্ন চিহ্ন অ্যান্সারটি মানে সময় পেয়ে গেলাম আমরা 12 দিন। এখন আমরা লিখব যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে, লিখব অতএব 10 জন লোক
ওই কাজটি 12 দিনে করতে পারবে। ঠিক আছে, এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্নে বলা হয়েছে কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোকের 20 দিন চলে, মানে নির্দিষ্ট কিন্তু পরিমাণ খাদ্য আছে। হিসেব করে লিখি ওই খাদ্যে 40 জন লোকের কতদিন চলবে। তো দেখো এখানে আমাদের কিন্তু দিন মানে সময় বের করতে বলা হয়েছে, একই নিয়মে করতে হবে। করে নিচ্ছি। দেখো প্রথমে লিখব গণিতের ভাষার সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো। তো দেখো আমি সমস্যাটা সাজিয়ে নেব। বের করতে হবে সময়, তো এদিকে লিখব সময়, ডান দিকে সময়টা লিখব দিন হিসাবে। প্রশ্ন দেওয়া আছে লোক সংখ্যা, তো লিখে নেব লোক সংখ্যা। এটা লিখব জন হিসেবে। প্রশ্নে দেওয়া আছে যে 12 জন লোক 20 দিনে কিন্তু সেই পরিমাণ মানে কিছু পরিমাণ খাদ্য কিন্তু শেষ করতে পারে বা খেতে পারে। তো 40 জন লোক যদি সেই পরিমাণ খাদ্যটা খায়, কতদিন তারা শেষ করবে। এখানে দেখো লোক সংখ্যা বেড়ে গেল। ধরো 1 বস্তা চাল আছে, 12 জন লোক 20 দিনে শেষ করতে পারে। আর 40 জন লোক যদি খায় 1 বস্তায় চালটা, তারা কিন্তু তাড়াতাড়ি শেষ করে দেবে। তো লিখে নেব যে লোক সংখ্যা বাড়লে সময় কমবে। অর্থাৎ লোক সংখ্যার সঙ্গে সময় দেখো বাড়ছে আর কমছে, ঠিক আছে, তাই হয় ব্যস্ত সমানুপাত। আর যদি দুটো যদি কমতো বা দুটো যদি বাড়তো, তখন কিন্তু হতো সরল সমানুপাত। লোক সংখ্যার সঙ্গে সময়ের, ঠিক আছে, সময়ের সম্পর্ক ব্যস্ত সমানুপাতে আছে। ঠিক আছে, এরপরে দেখো আমি লিখে নেব অতএব ব্যস্ত মানে কি, প্রথমে আমি উল্টে নেব 40 এখানে 12। যদি সরল হতো তো 12:40 করতাম, আবার সমানুপাত 20 প্রশ্ন চিহ্ন করতাম। এবার দেখো সমানুপাত এখানে 20 প্রশ্ন চিহ্ন। তো দেখো এবার যে বা প্রথম পদ 40 আর এখানে লিখে নেব গুণ চিহ্ন চতুর্থ পদ সমান, এখানে হচ্ছে দ্বিতীয় পদ 12 গুণিত তৃতীয় পদ হচ্ছে 20। বা প্রশ্ন চিহ্ন দেখো আমি দিয়ে দিলাম সমান, এখানে 12 গুণিত 20 আছে দিয়ে দিলাম, আর এখানে 40টা গুণ হয়েছিল আর এদিকে চলে আসে ভাগ হয়ে। এখন দেখো 20 দুগুণী হয়ে যাচ্ছে 40, আর 12কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 6 দুগুণী 12 সমান দাঁড়াচ্ছে এখানে 6। এবার দেখো আমি লিখে নেব অতএব দিয়ে, যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে। উত্তর পেয়ে গেলে আমি লিখব যে ওই খাদ্যে 40 জন লোকের 6 দিন চলবে। বুঝতে পারলে? এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্নে বলা হয়েছে
অরুণবাবু তার কৃষি জমিতে 16টি লাঙল দিয়ে 10 দিনে সব জমি চাষ করিয়েছেন। ওই সব জমি 8 দিনে চাষ করতে চাইলে কতগুলি লাঙল দরকার হিসেব করে লিখি। এখানে দেখো জমির পরিমাণ কিন্তু নির্দিষ্টই আছে। তো দেখো এখানে বের করতে বলা হয়েছে কতগুলি লাঙল দরকার। করে নিচে দেখো, তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে লিখব গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো। তো দেখো বের করতে বলা হয়েছে লাঙল সংখ্যা। তো লিখবো এখানে লাঙল সংখ্যা। লাঙল সংখ্যা লিখবো আমরা টি দিয়ে। আর প্রথমে লিখবো দেখো যে সময় লিখবো দিন দিয়ে দিন। তো দেখো সময়টা প্রশ্ন দেওয়া আছে যে 10 দিনে সমস্ত জমি ধরো চাষ করতে লাঙল লেগেছিল 16টি। এবার লিখে নেব এখানে যে 8 দিনে যদি সমস্ত জমি চাষ করে তার কতটি লাঙল লাগবে, মানে কতটি লাঙল দিয়ে সে চাষ করতে পারবে। জমি নির্দিষ্ট আছে। তো দেখো এখানে ধরো 5 বিঘা জমি ধরো, বললাম তোমাদের আমি 10 দিনে চাষ করতে 16টি লাঙল লেগেছে। 8 দিন তাদের চাষটা শেষ করবে, তাই অবশ্যই লাঙল কিন্তু বেশি লাগবে। লিখে নেব যে সময় কমলে লাঙল বেশি লাগবে অর্থাৎ সময়ের সাথে লাঙল ব্যস্ত সমানুপাতে আছে। এবার দেখো আমি সাজিয়ে নেব অতএব সমানুপাতটা। দেখো এখানে ব্যস্ত সমানুপাত বলেছে বলে প্রথমে 8 লিখব /10। সমানুপাত এখানে লিখব 16 আর এখানে হচ্ছে প্রশ্ন চিহ্ন। বা প্রথম পদ 8, চতুর্থ পদ হচ্ছে প্রশ্ন চিহ্ন সমান দ্বিতীয় পদ 10 গুণিত তৃতীয় পদ হচ্ছে 16। বা প্রশ্ন চিহ্ন সমান 10 গুণিত 16 আর 8টা এখানে গুণ হয়েছিল, এখানে ভাগ হয়ে আসবে। তো দেখো 8 দুগুণে 16 পাচ্ছি। সমান দেখো কি হচ্ছে 10 দুগুণে 20 পেলাম। 20টা হচ্ছে লাঙল সংখ্যা। এখন আমি লিখে নেব যেটা প্রশ্ন বলেছে অতএব যে ওই সব জমি 8 দিনে চাষ করতে চাইলে চাইলে 20টি লাঙল দরকার। বুঝতে পারলে? এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্নে বলা হয়েছে একটি বন্যা ত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুত আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন, মানে 800 জন কিন্তু কমে গেল। 30 দিন পর মানে 30 দিনও কিন্তু কমে গেল। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কদিন চলবে হিসেব করি। দেখো কীভাবে করতে হবে এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি। এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় প্রচুর পরে, তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে লিখব গণিতের ভাষার সমস্যাটি হলো
গণিতের ভাষায় সমস্যাটি হলো। প্রশ্নে বের করতে বলা হয়েছে সময়, তো লিখব সময়, এদিকে সময়টা লিখব দিন দিয়ে। প্রশ্নে আরও দেওয়া ছিল লোক সংখ্যা, লিখব লোক সংখ্যা। লোক সংখ্যাটা লিখব আমরা জন হিসাবে। দেখো প্রশ্ন দেওয়া আছে 4000 জনের 190 দিনে কিন্তু খাবার মজুদ আছে। ঠিক আছে, 30 দিন পর মানে 30 এখানে কিন্তু কমে গেল, সমান এখানে হচ্ছে 30 কমে গেলে 160। 30 দিন পর 800 জন কিন্তু অন্যত্র চলে গেল, মানে 800 কমে গেল। 4000 থেকে আমি 800 বিয়োগ করে নেব, সমান এখানে দাঁড়াচ্ছে, যদি 800 বিয়োগ করে নিই 3200 হচ্ছে। তো এতজনের সেই পরিমাণ মানে যেটি বেঁচে আছে খাবার কদিন চলবে। দেখো এখানে লোক সংখ্যা কমে গেল, লোক সংখ্যা যদি কমে যায় তো খাবারটা কি হবে, বেশি দিন চলবে। তাই এখানে লিখব আমি যে লোক সংখ্যা কমলে সময় বেশি যাবে, অর্থাৎ লোক সংখ্যা ও সময় ব্যস্ত সমানুপাতে আছে। ঠিক আছে, এবার দেখো আমি অতএব দিয়ে সাজিয়ে নেব। অতএব প্রথমে এটা আমি উল্টে নেব, 3200 ইস্টু এখানে লিখব 4000, এখানে ব্যস্ত সমানুপাত, এই সমানুপাত লিখে দেবো এখানে আমি, আর এখানে লিখব 160, আর এখানে হচ্ছে ইস্টু প্রশ্ন চিহ্ন। এবার দেখো বা প্রথমে প্রথম পদ 3200 গুণিত চতুর্থ পদ প্রশ্ন চিহ্ন সমান দ্বিতীয় পদ 4000 গুণিত তৃতীয় পদ হচ্ছে 160, বা এই প্রশ্ন চিহ্নের অ্যান্সারটি বের করব সমান 4000 গুণিত 160, আর এখানে 3200 আছে, নিচে চলে আসবে 3200। এবার দেখো এখানে আমি সমাধান করে নিচ্ছি। ধরো একটি শূন্য কেটে দিলাম, এখানে একটি শূন্য, আর এখানে একটি শূন্য কেটে দিলাম। এখন দেখো 16 দুগুণে 32, 2 পাচ্ছি। এবার 400কে যদি আমি 2 দিয়ে ভাগ করি 200 পাবো, সমান দাঁড়াচ্ছে এখানে দেখো 200। লিখে নেব আমি অতএব দিয়ে, উত্তর পেয়ে গেলাম। অতএব লিখব যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর 200 দিন চলবে। ঠিক আছে, এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে 3টি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা, মানে 3টি ছাতার দাম ধরতে পারো 600 টাকা, বা একটি চেয়ারের দাম ধরতে পারো 600 টাকা। 2টি ছাতা ও 2টি চেয়ারের দাম
কত হিসেব করে দেখি। দেখো এই অঙ্কটি কীভাবে করতে হবে তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি, মন দিয়ে বোঝো। প্রথমে দেখো আমি লিখব একটি চেয়ার সমানই হচ্ছে 3টি ছাতা, মানে দুটোর দাম কিন্তু সমান। একটি চেয়ারের যা দাম 3টি ছাতার কিন্তু দাম সমান। প্রশ্ন বলেছে যে 2টি চেয়ার আর 2টি ছাতা মোট দাম কত হবে। তো দেখো আমি লিখে নেব যে 2টি চেয়ার ঠিক আছে, 2টি চেয়ার সমান কি হবে, একটি চেয়ার সমান হয়েছে 3টি ছাতা, তো 2টি চেয়ার সমান হবে 2 গুণিত, ঠিক আছে, বা 3 গুণিত 2, লিখে নিচ্ছি 2 গুণিত 3, টি সমান হচ্ছে 3 দুগুণে 6টি ছাতা, ঠিক আছে, ছাতা। এবার দেখো প্রশ্ন বলেছে 2টি চেয়ার আর 2টি ছাতা, লিখব অতএব 2টি চেয়ার ও 2টি ছাতা সমান, দেখো যে মোট কতটি ছাতা আমরা পাবো। 2টি চেয়ার ও 2টি ছাতা সমান, তো দেখো 2টি চেয়ার সমান পেয়েছিলাম আমরা 6টি ছাতা, তো এখানে লিখে নেব 6, ঠিক আছে, আর 2টি ছাতাতে পাচ্ছি 2 সমান, এখানে হয়ে যাবে 8টি ছাতা। এখন দেখো আমি সাজিয়ে নেব সমস্যাটা, লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো। তো দেখো এদিকে লিখব আমি, দেখো প্রশ্ন বের করতে বলা হয়েছে ছাতার দাম, লিখব ছাতার দাম, এখানে লিখব টাকা, আর এদিকে লিখব ছাতার সংখ্যা, ছাতার সংখ্যা লিখব আমরা টি দিয়ে। তো দেখো প্রশ্ন অনুযায়ী লিখব 3টি ছাতার দাম প্রশ্নে বলে দেওয়া হয়েছে, বা একটি চেয়ারের দাম, তো লিখছি দেখো 3টি ছাতার দাম হচ্ছে 600 টাকা, ঠিক আছে, 3টি ছাতার দাম হচ্ছে 600 টাকা। আর প্রশ্ন বলেছে 2টি চেয়ার ও 2টি ছাতা, মানে মোট হচ্ছে 8টি ছাতা, ঠিক আছে, 8টি ছাতার দাম কত হবে এটা বের করতে হবে। এখানে দেখো ছাতার সংখ্যা বেড়ে যাচ্ছে, তাই কিন্তু দামটাও বাড়বে, তাই এখানে এটা কিন্তু হয়ে যাবে সরল সমানুপাত, ঠিক আছে, লিখে নেব ছাতার সংখ্যা বাড়লে ছাতার দাম বাড়বে, অর্থাৎ ছাতার সংখ্যা ও ছাতার দাম সরল সমানুপাতে আছে, এবার দেখো আমি সমানুপাতটা সাজিয়ে নেব। এটা সমানুপাত বলে দেখো আমি সোজা করে সাজিয়ে নেব। প্রথমে 3:8, তারপরে সমানুপাত 600 প্রশ্নচিহ্ন, বুঝতে পারলে, বা এখানে লিখে নেব 3 মানে প্রথম পদ গুণিত চতুর্থ পদ, দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ, বা
প্রশ্ন চিহ্ন অ্যান্সারটি বের করব সমান 8 গুণিত হচ্ছে 600। এবার দেখো বা প্রশ্ন চিহ্ন সমান 8 গুণিত হচ্ছে 600, আর এখানে দেখো 3টা ছিল গুণ হয়ে, তো কি করব দেখো 3টা চলে আসবে ভাগ হয়ে। ঠিক আছে, এখানে আমি ভাগ চিহ্ন দিয়ে বসিয়ে দিলাম। এখানে আমি ভুলবশত একটি লাইন এক্সট্রা বেশি করে দিলাম, এটা কেটে দিলাম। ঠিক আছে, এবার দেখো যে বা এখানে কাটাকুটি করে নিচ্ছি। 600কে 3 দিয়ে যদি ভাগ করি কত পাবো? 200 পাবো। তো 200 আর 8 গুণ করলে পেয়ে যাবো দেখো প্রশ্ন চিহ্ন সমান 8 দুগুণে 1600 পেলাম। এটা হচ্ছে টাকা। অতএব দেখো লিখে নেব, অতএব যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে লিখে নেব 2টি ছাতা ও 2টি চেয়ার এর দাম 1600 টাকা। বুঝতে পারলে? এরপরে দেখো 7 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্নে বলা হয়েছে আমার শ্রেণীতে আজকে আমাদের উপস্থিত ও অনুপস্থিতের অনুপাত নির্ণয় করি। আজ ষষ্ঠ শ্রেণীর উপস্থিত ও অনুপস্থিতির অনুপাত বের করি। 2টি অনুপাত সমান কিনা দেখি, 4টি সংখ্যা সমানুপাতে আছে কিনা দেখি। দেখো এটা আমরা নিজে থেকে করব। উপস্থিত অনুপস্থিতির সংখ্যাগুলো লিখে নেব আর কিন্তু দেখব সমানুপাতে আছে কি নেই। তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে লিখে নেব আজ আমাদের শ্রেণীতে উপস্থিত ও অনুপস্থিতির অনুপাত সমান দেখো ধরো উপস্থিত আমি লিখে নিচ্ছি 60 জন, আর অনুপস্থিত ধরো আমি লিখে নিচ্ছি যে 20 জন। ঠিক আছে, তোমরা কিন্তু ভিন্ন ধরনের সংখ্যা লিখতে পারো। ধরো এটা আমরা কি করব, লঘিষ্ঠ আকারে পরিণত করে নিচ্ছি। দুটোকে 10 দিয়ে ভাগ করলে এটা হয়েছে 6 10 60, এটা হচ্ছে 2 10 20। আবার দেখো দুটোকে লঘিষ্ঠ আকারে পরিণত করলে দুটোকে 2 দিয়ে ভাগ যাবে, এটা হয়েছে 3 2 6, আর 2 1 2। ঠিক আছে, এবার লিখে নেব যে আবার ষষ্ঠ শ্রেণীতে, ঠিক আছে, ষষ্ঠ শ্রেণীতে উপস্থিত ও অনুপস্থিতির অনুপাত সমান দেখো ধরো এখানে আমি লিখে নিচ্ছি ষষ্ঠ শ্রেণীতে উপস্থিত হয়েছে ধরো 55 জন, আর ধরো অনুপস্থিত হয়েছে 25 জন। ঠিক আছে, 25 জন। দুটোকে যদি লঘিষ্ঠ আকারে পরিণত করে দেখো কি হবে, দুটোকেই ভাগ যাবে 5 দিয়ে, 5 11 55, এটা হচ্ছে 5 5 25। আর দুটোকে লঘিষ্ঠ আকারে পরিণত করা যাচ্ছে না, তো দেখো দুটোরই কি দেখো যে সমান হচ্ছে কি হচ্ছে না দেখছি। দেখো দুটোর অনুপাত কিন্তু সমান আমরা পাচ্ছি না, তো এটা সমানুপাতে নেই। এখন লিখে নেব যে অতএব দেখছি 4টি সংখ্যা সমানুপাতে নেই। তোমরা যদি ভিন্ন ধরনের সংখ্যা বসাতে
আর যদি অনুপাত দুটো সমানে পেতে তখন কিন্তু লিখতে দেখছি 4টি সংখ্যা সমানুপাতে আছে। অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।